যখন হাই রিস্ক জোন দিয়ে যাই আমরা, তখন আসলে ভয় লাগে। তো তখন শিপেও আমরা তৎপরতা, মানে সবাই তৎপর থাকে, কেউ ডিউটি মানে অবহেলা করে না, সবাই সজাগ থাকে সব সময়। আর আমাদের শিপের যে ইমার্জেন্সি ডোরগুলা আমরা সেফ রাখি। তারপর যে ইমার্জেন্সি রুম, আমাদের জলদস্যু অ্যাটাক করলে আমাদেরকে একটা স্পেশাল রুমে যাইতে হয়, ওখানে আমরা লুকায় থাকি যাতে জলদস্যুরা আমরা না পায়। ততক্ষণে আমরা ইন্টারনেটে জানাই দিই যে আমরা অ্যাটাক হয়েছি। আশেপাশে কোস্টগার্ড কিন্তু আমাদের উদ্ধার করতে আসে আধা ঘন্টার মধ্যে। তো আমাদের ওইরকমই সেফ থাকতে হয়, যতক্ষণ না কোস্টগার্ড আসতেছে আমরা ওই রুমে যাতে লুকায় থাকি। এটা একটা সিক্রেট রুম, এটা হলো যে আমাদের ক্রুরাই জানি। তো ওই রুমের সম্বন্ধে বাহিরের ওরা জানে। দূরের দেশে গেলে মন খারাপ হয় যে লং টাইম সিতে থাকা লাগবে, যেমন লম্বা প্যাসেজ আছে, ব্রাজিলে গেলে 46 দিনের প্যাসেজ। এইসব প্যাসেজে তখন মন খারাপ হয় যে এত লং টাইম সিতে থাকা লাগবে, রোলিং আছে, পিচিং আছে, মাথা ঘুরায় একটা। রোলিংটা হচ্ছে যে ঢেউ নাকি? ঢেউয়ের কারণে শিপ যখন লেফট রাইট টিল্ট করে ওটাকে রোলিং বলে, আর শিপ যখন আপ ডাউন করে তখন ওটা হলো যে পিচিং। আচ্ছা, আর রোলিংটা হচ্ছে সাইডে, আর যখন হেডে নেয় তখন হলো পিচিং। আচ্ছা, এই সময় কিরকম লাগে আপনাদের? রোলিং এর সময় মাথা ঘুরায়, ঝিমঝিম লাগে, বমি আসে, খুবই মানে একটা মাথার মধ্যে মনে হয় যে আমার ওজনের আরেকজন বসায় দিছে, এরকম হেভি লাগে। তো তখন আমরা কোথাও একটা যায় রেস্ট নেই, কারণ রোলিং টাইমে ডিউটি করা টাফ। কারণ এই একটা জিনিস, মেটাল তো সব আমাদের ল্যাশিং থাকে, বাধা থাকে। তারপরও দেখা যায় যে টুলস এদিক ওদিক হয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়। কেবিনে গেলে সবকিছু এলোমেলো হয়ে থাকে, কাপ মগ ভাঙে চুরে একটা অবস্থা হয়ে থাকে। তো এইসব রোলিং টোলিং সার্ভাইভ করা অনেক কষ্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, আজ সুস্বাগতম জানাচ্ছি আপনাদের। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। অর্থাৎ আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি তার ঠিক কিছু দূরেই কিন্তু সেই সমুদ্র, অর্থাৎ এই সমুদ্রের বুক চিরে যারা এক দেশ থেকে আরেক দেশে যান, এরকম একজন ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। তার নাম হচ্ছে মাহমুদুল হাসান সানি। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে আমাদেরকে সময় দিতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যেটি বলছিলাম যে সমুদ্রের বুক চিরে যারা এক দেশ থেকে আরেক দেশে যান এবং সমুদ্রই যাদের জীবন, এবং সমুদ্রের মাঝে যাদের বলবো যে বছরের অধিকাংশ সময়ই যাদের কেটে থাকে, এরকম একজন ব্যক্তি মাহমুদুল হাসান সানি, যিনি পেশায় একজন প্রকৌশলী। তিনি জাহাজে এক দেশ থেকে আরেক দেশে যান এবং বছরের বেশিরভাগ সময়ই কিন্তু পরিবার পরিজন ছেড়ে এই জাহাজেই কাটান। অর্থাৎ এই ভাসমান জীবন তার কাছে কেমন লাগে, বা ভাসমান জীবন থেকে তিনি কি কি বিষয়, এই বিশেষ করে হচ্ছে আমরা যারা স্থলে থাকি তাদের মধ্যে তফাৎগুলো মূলত আমরা জানবো। সানি, এই কিছুদিন আগে যেটি হলো যে ভাসমান জীবনে অনেক সময় আপনাদের কি করতে হয়, অনেক সময় দেখা গেছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি কিন্তু ফেস করতে হয়। হ্যাঁ, যেমন জলদস্যু। এর আগে আমরা দেখেছি যে জলদস্যুর কবলে পড়েছে একটি জাহাজ, বাংলাদেশি একটি জাহাজ, একটি বেসরকারি একটি কোম্পানির একটি জাহাজ, এবং তার আগেও কিন্তু এরকম বেসরকারি একটি কোম্পানির জাহাজ দস্যুদের কবলে পড়েছে। তো এই জিম্মি করে অর্থ আদায় হচ্ছে তাদের মূল লক্ষ্য। তো আপনারা যখন এই ভাসমান জগতে আপনারা যখন জাহাজে ওঠেন, তখন আপনাদের ডেস্টিনেশন তো থাকে এক দেশ থেকে আরেক দেশ নাকি? আচ্ছা, তখন আপনার ফিলিংটা কেমন হয়? যারা স্থলে থাকে তাদের প্রতি আপনাদের টানটা কেমন হয়? তারপর আমরা শুনবো জলদস্যুর কথা। স্থলের মানুষরা তো সুখী মানুষ, তারা তো পরিবারের সাথে সবসময় থাকতে পারে, আমরা তো পরিবারের সাথে থাকতে পারি না। তো আমরা যখন শুনি যে জাহাজ এই অমুক ডেস্টিনেশন থেকে বাংলাদেশে আসবে, তখন ভালো লাগে যে একদিন দুই দিনের ছুটি পাবো, শরীর পাবো, দেশে আসবো, সবার সাথে দেখা করব। বা অন্যান্য দেশে গেলে মাঝে মধ্যে দূরের দেশে গেলে মন খারাপ হয় যে লং টাইম সিতে থাকা লাগবে, যেমন লম্বা প্যাসেজ আছে, ব্রাজিলে গেলে 46 দিনের প্যাসেজ। এইসব প্যাসেজে তখন মন খারাপ হয় যে এত লং টাইম সিতে থাকা লাগবে, রোলিং আছে, পিচিং আছে, মাথা ঘুরায় একটা। রোলিংটা হচ্ছে যে ঢেউ নাকি? ঢেউয়ের কারণে শিপ যখন লেফট রাইট টিল্ট করে ওটাকে রোলিং বলে, আর শিপ যখন আপ ডাউন করে তখন ওটা হলো যে পিচিং। আচ্ছা, আর রোলিংটা হচ্ছে সাইডে, আর যখন হেডে নেয় তখন হলো পিচিং। আচ্ছা, এই সময় কিরকম লাগে আপনাদের? রোলিং এর সময় মাথা ঘুরায়, ঝিমঝিম লাগে, বমি আসে, খুবই মানে একটা মাথার মধ্যে মনে হয় যে আমার ওজনের আরেকজন বসায় দিছে, এরকম হেভি লাগে। তো তখন আমরা কোথাও একটা যায় রেস্ট নেই, কারণ রোলিং টাইমে ডিউটি করা টাফ। কারণ এই একটা জিনিস, মেটাল তো সব আমাদের ল্যাশিং থাকে, বাধা থাকে। তারপরও দেখা যায় যে টুলস এদিক ওদিক হয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়। কেবিনে গেলে সবকিছু এলোমেলো হয়ে থাকে, কাপ মগ ভাঙে চুরে একটা অবস্থা হয়ে থাকে। তো এইসব রোলিং টোলিং সার্ভাইভ করা অনেক কষ্ট।
আচ্ছা ওই টাইমটা আমরা একদম নিউট্রাল পজিশনে থাকি, যে জাস্ট সার্ভাইভ করব। আচ্ছা, তখন ক্যাপ্টেন কি করতে থাকে? ক্যাপ্টেন যারা আছে, ক্যাপ্টেন ওরা ওদের দক্ষতার সাথে শিপ কন্ট্রোল করে, কারণ রোলিং এমন রোলিং আছে যেটা একসাথে 3টা বাড়ি খেলে শিপ ক্যাপসাইজ করবে, মানে পড়ে যাবে, কাত হয়ে যাবে, উল্টে যাবে বা মাঝখান থেকে ফেটে যাবে। আচ্ছা তা আমরা তো 5000 শিপে করি, যেগুলা 10 হেজ আছে, 7 হেজ আছে, ওগুলা তো একটু লম্বা হয়, তো ওগুলো পিচিং নিতে পারে না। পিচিং নিলে মানে ছোটগুলোতে সমস্যা বেশি, ছোটগুলোতে সমস্যা কম, বড়গুলোতে পিচিং নিতে পারে না, পিচিং থেকে বাঁচাইতে হয়। তখন ক্যাপ্টেন সবসময় অ্যাক্টিভ থাকে যে আমার পিচিং থেকে বাঁচাইতে হবে। আচ্ছা আচ্ছা, এইভাবে সার্ভাইভ করি আমরা। আচ্ছা, এই আপনি জাহাজে কতজন থাকে মিনিমাম? জাহাজে লাইফ বোটের ক্যাপাসিটি অনুযায়ী লোক দেয়, তো আমাদের লাইফ বোটের ক্যাপাসিটি 25 জন ছিল, আমরা 25 জনই ছিলাম। 25 জন। আচ্ছা, 25 জনের মধ্যে মানে সেক্টরে কারা কোন সময়, যেমন শেফ থাকে তো নাকি, রাঁধুনি থাকে? শেফের অল টাইম ডিউটি হলো 3 বেলা রান্না, রান্না না কোনো নাস্তা, নাস্তা আইটেম গুলা থাকে না, আর পার্টির দিন তার কাজ বেশি। শেফ কতজন থাকে? শেফ ধরেন 25 জনের একটি জাহাজে কতজন থাকে? একজন থাকে, একজন, আর তার হেল্পিং হ্যান্ড থাকে জিএস, মানে দুজন, তারা স্টুয়ার্ড আর চিফ কুক দুজন। আচ্ছা, এই দুজন মিলে হচ্ছে যে 25 জনের রান্না বান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই 25 জনের বাইরে ক্যাপ্টেন থাকে কতজন? ক্যাপ্টেন একজন, একজন ক্যাপ্টেন, ডেজিগনেটেড ডিউটি সবাই একজন করে, একজন। আর ক্যাপ্টেনের সহকারী? ক্যাপ্টেনের সহকারী ক্যাডেট, চিফ অফিসারের সহকারীও ক্যাডেট। ক্যাডেট, আচ্ছা। বাংলাদেশ মেরিন চিফ অফিসার বলতে গেলে কোন চিফ ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিন না, ইঞ্জিন সাইডে 13, ডেক সাইডে 13, এরকম করে ডিভিশন থাকে। আচ্ছা, আপনি কোন সাইডটা দেখেন? আপনি কোন সাইডটা? আমি ইঞ্জিন সাইডে। ইঞ্জিন সাইডে, আচ্ছা। ইঞ্জিন সাইডে আপনারা কতজন থাকেন? ইঞ্জিন সাইডে আমরা চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার, ফোর্থ ইঞ্জিনিয়ার, যদি জুনিয়র ইঞ্জিনিয়ার দেয় সে একজন থাকে, অথবা ক্যাডেট 2 জন, আর আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজন। আচ্ছা, তো আপনি এখন পর্যন্ত কোন কোন দেশে গিয়েছেন? আমি এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, চায়না, এশিয়া কন্টিনেন্টের ভিতরে গেছি, আর আফ্রিকাতে সাউথ আফ্রিকায় গেছি। আচ্ছা, এটা কেমন সময় লাগে বাংলাদেশ থেকে যদি চট্টগ্রাম বন্দর থেকে রওনা দেন? কেমন সময় লাগে সাউথ আফ্রিকা? চট্টগ্রাম থেকে রওনা দিলে আমার 30 দিন প্লাস পড়বে, 1 মাস লাগবে। হ্যাঁ। তাতে মিনিমাম স্পিড থাকে কেমন? আমাদের জাহাজের মিনিমাম স্পিড ছিল, মিনিমাম হলো 9 নট, আর ম্যাক্সিমাম আমরা যত পাইছিলাম 11 থেকে 12.5। এটা কি নটিক্যাল মাইল? আচ্ছা, 1 মাস লাগে যদি সাউথ আফ্রিকা আপনি ধরি। আর চীন গেলে আমাদের 15 দিন লাগে। চীন কাছাকাছি, সিঙ্গাপুরে বাংকারিং, আমরা তেল নেই। আচ্ছা, তেল নেই, শিপের যত দরকার। চীনে তো গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জানবার বিষয় হচ্ছে যে যখন এই বন্দরনগরী চট্টগ্রাম থেকে জাহাজ ছাড়া হয়, ঠিক জাহাজ ছাড়বার পরে, অর্থাৎ এই যে আবহাওয়ার একটা ব্যাপার থাকে, ধরেন আপনি এক এক দেশে তো এক এক আবহাওয়া, তাই না? ধরেন বাংলাদেশে একটা আবহাওয়া নিয়ে গেলে নাতিশীতোষ্ণ আবহাওয়া, বা এখন শীতকাল, শীতের একটা আবহাওয়া, এবং যখন এই আবহাওয়ার পরিবর্তনটা ঠিক কখন নাগাদ থেকে শুরু হয়? আমাদের এই যে টাইমিং এর পরিবর্তন আর আবহাওয়ার পরিবর্তন দুইটাই সেম, আস্তে আস্তে চেঞ্জ হয়। যেমন আমরা যখন বাংলাদেশ থেকে রওনা হই ডিসচার্জ নিয়ে, তখন আমরা আস্তে আস্তে সিঙ্গাপুরের দিকে যেতে থাকি, তখন আমাদের টাইম প্লাস হতে থাকে, 2 ঘন্টা 1 ঘন্টা করে, এভাবে প্লাস হতে থাকে 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো ওভাবেই আমাদের ওয়েদারটাও চেঞ্জ হয়। যেমন বাংলাদেশে ধরেন শীত আছে, আমরা সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গাপুরে কিন্তু অল টাইম গরম, বৃষ্টি পড়লেও ওই জায়গায় গরম, ওই জায়গাটা এরকম। তো আমরা সিঙ্গাপুরের দিকে যতই আগে থেকে আস্তে আস্তে গরমটা বাড়তে থাকে, মানে একদম যে হঠাৎ করে আমরা ঠান্ডা থেকে গরমে চলে যাই এমন না, আস্তে আস্তেই চেঞ্জ হয়। যেমন একদিন হালকা একটু গরম পড়লো, এরপরের দিন হালকা আর একটু গরম পড়লো, এভাবে করে আস্তে আস্তে। যখন আমরা চায়না থেকে যাই, চায়নাতে আমি -17 পাইছি, ওইদিকে সাগরের পানিও বরফ জমা হয়ে যায়। তখন আপনাদের এই যে বরফ থেকে মুক্তির, অর্থাৎ এত শীত থেকে কিভাবে জাহাজে আপনার মুক্তি মেলে? জাহাজে আমাদের যে এসিটা থাকে, এসি ইউনিট, ওটা আমার আন্ডারে। তো এসি ইউনিটে আমরা তখন বয়লার থেকে যে স্টিমটা আসে ওইটা দিয়ে দিই, সেটা দিয়ে দেন। আর খাবারের মেনুর মধ্যে কি কোনো প্রকার অ্যালকোহল জাতীয় কোনো প্রোডাক্ট থাকে? আমার কোম্পানি ফিক্সড মেনুই দেয়, মানে কোনো অ্যালকোহল কিছু থাকে না? আমাদের কোম্পানি নো অ্যালকোহল। তাহলে সেখানে কি গা গরম রাখার জন্য কি ব্যবহার করা হয়? গা গরম রাখার জন্য আমরা গরম দুধ খাই। গরম দুধ আর মধু? হ্যাঁ, সবাইকে মধু দেওয়া হয়। মধু দেওয়া হয়, আচ্ছা, গুড। এই সামনেই কিন্তু পবিত্র রামাদান, অর্থাৎ রমজান মাস, এবং দেখা গেছে এই সময় যদি আপনারা যান, বা আপনি কি কখনো এমন হয়েছে যে জাহাজের মধ্যে ঈদ করতে হয়েছে? হ্যাঁ, আমার 2টা এরিয়া জাহাজের মধ্যে করতে হয়েছে।
বাবা, আচ্ছা তখন মানে কেমন লাগে জাহাজের মধ্যে ঈদ বা জাহাজের মধ্যে নামাজ পড়েন ঈদের? হ্যাঁ, ঈদের নামাজ জামাত করে, ক্যাপ্টেন সাহেব করে বা যে পারে বুজুর্গ মানুষ সেই করে। তো ওই দিন সবাই একসাথে মিলেমিশে সবাই হই হুল্লোড় করি, মজা করি ওই জাহাজের ওই 25 জনই, কারণ ওইটা আমরা একটা পরিবার হয়ে যাই তখন। তো ওই সময় আমরা আমাদের নিয়েই একদিন পুরাটা ছুটি থাকে, আমরা মজা করি, তারপর দিন আবার যেই ডিউটি সেই ডিউটিতে ডেজিগনেটেড প্লেসে। আচ্ছা, তাহলে মানে ওই দিনই ওইটাই হচ্ছে জাহাজটাই হয়ে গিয়েছে একটা ময়দান, এবং সেই ময়দানে আপনারা 25 জনেরই ডেকের উপরে নামাজ পড়েন এবং 25 জনই হচ্ছে পরিবার। ফ্যামিলিকে তখন কেমন মিস করেন? ফ্যামিলিকে তখন এই যে আমাদের এখন ওয়াইফাই সাপোর্ট আছে, আমাদের এমবি দেওয়া হয়, এখন কন্টাক্ট করতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি। তো দেখা গেছে ফ্যামিলির সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বললাম ভিডিও কলে, কিন্তু যে অপূর্ণতাটা ওইটা তো আর কখনো ফিল আপ হওয়া সম্ভব না, যে সামনে থেকে ফ্যামিলিকে পাওয়া আর দূর থেকে আপনি আছেন ভাসমান, হ্যাঁ, আর তারা আছে স্থলে। হ্যাঁ, তো এই ভাসমান জগতে মানে ঈদের যে আনন্দটুকু সেটি কিন্তু 25 জনের মাঝে আপনারা ভাগাভাগি করে নিতে হয়। আচ্ছা, তো সেখানে ঈদের খাবারের মেনুর আয়োজন কি কি থাকে? ঈদের খাবারের মেনু আমাদের বুফে সিস্টেম, ডেইলি মেনুই বুফে সিস্টেম। জি। তো ঈদের খাবারের মেনুতে আল্লাহর রহমত আমার কোম্পানি 20-25টা আইটেম করে। 20-25টা আইটেম। এবং এই খাবারগুলো কি আপনার কত মাসের খাবার আপনারা নিয়ে থাকেন? আমাদের স্টোর 3 মাস পর পর নেয়। হ্যাঁ, 3 মাস পর পর স্টোর নেয়। 3 মাস পর পর। এটা বিভিন্ন পোর্টে, যেমন আমরা চায়না গেলাম, চায়না 3 মাস পরে যাব অমুক টাইমে, আমাদের হিসাব করা থাকে, চিফ কুক সাহেব হিসাব করে ক্যাপ্টেনকে সাপ্লাই করে যে আমার এই জিনিসগুলো লাগবে এই মাসের মধ্যে। ক্যাপ্টেন অফিসের সাথে কথা বলে, অফিস ওই পোর্টের সাথে কথা বলে, ওই পোর্ট দেন বাজার করে আমাদেরকে ওই আমাদের যে নেক্সট পোর্ট ওইটাতে পাঠায় দেয়। আচ্ছা, এভাবে খাবারগুলো অ্যারেঞ্জ করা হয়, ফ্রেশ খাবার। আর সুপেয় পানির ব্যবস্থাটা কেমন থাকে আপনাদের? শিপে আমাদের ফ্রেশ ওয়াটার জেনারেটর আছে, মানে আমরা সি ওয়াটারকে ইভাপোরেশন করে, যে ভাত রান্না করলে যে ঢাকনার উপর পানি জমে ওটা তো মিঠা পানি, তো আমরা সি ওয়াটারকে গরম করলে ওভাবে একটা ঢাকনা আছে, ওইটার উপর পানি জমে, আমরা ওইটাকে ভ্যাকুয়াম দিয়ে টেনে নিয়ে আমাদের হাইড্রোফোর ট্যাঙ্কে রাখি। তো আমাদের ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক ডেইলি 16 থেকে 20 টন হয় ফ্রেশ ওয়াটার জেনারেটর। আচ্ছা, আর আপনারা গোসল করেন কি সামুদ্রিক পানি দিয়ে নাকি? আমাদের ফ্রেশ ওয়াটার সবকিছু ওটা দিয়ে। হ্যাঁ, ওটা দিয়ে গোসল, পয় নিষ্কাশন, সব পয় নিষ্কাশন, এবং মেন ইঞ্জিন কুলিং এর যে পানিটা সেটাও ফ্রেশ ওয়াটার। আচ্ছা, ওখানে বিনোদনের জন্য কোনো ব্যবস্থা আছে, যেমন খেলাধুলা? ওখানে বিনোদনের জন্য আমাদের টেবিল টেনিস আছে, চেস আছে, ক্যারাম আছে, এগুলা ব্যবস্থা আছে, তারপর টিভি আছে। এবং ওখানে কোনো জিমের ব্যবস্থা আছে? যে হ্যাঁ, জিমন্যাস্টিক ব্যবস্থা আছে, আমাদের একটা প্রেয়ার রুম, একটা জিম রুম, একটা হলো এই কমন রুম, সেখানে সবাই গেমিং ইনস্ট্রুমেন্ট আছে, সবাই গেম খেলে। আর আপনাদের থাকার জন্য কি সেপারেট কোনো ব্যবস্থা? হ্যাঁ, আমাদের কেবিন সেপারেট। এটা কি অফিসার বাদসহ প্লাস হচ্ছে অন্যান্য নাকি? অফিসার আমরা থাকি উপরের ফ্লোরে, আর ক্রুরা থাকে নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে? হ্যাঁ। আচ্ছা, কিছু জাহাজে অফিসাররা মাঝে মধ্যে নিচের ফ্লোরে পড়ে যায়, কিন্তু আমাদের কেবিন থাকে সিঙ্গেল কেবিন। আচ্ছা, এবার হচ্ছে একটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে আছেন যে কখনো কখনো এই সামুদ্রিক জীবন মানে ভয়ঙ্কর একটি রূপ ধারণ করে যখন জলদস্যুরা হানা দেয়। ঠিক জলদস্যুদের হানার কবলে আপনি পড়েছেন কিনা, বা আপনার কলিগরা পড়েছে কিনা, বা এই সম্পর্কে আপনার সেটিকে মানে অভিজ্ঞতা কি বলে, বা যাদের কাছ থেকে শুনেছেন সেই ঘটনাগুলো কি, যখন জলদস্যুরা আক্রমণ করে তখন কি অবস্থা দাঁড়ায়? যখন হাই রিস্ক জোন দিয়ে যাই আমরা, তখন আসলে ভয় লাগে। তো তখন শিপেও আমরা তৎপরতা, মানে সবাই তৎপর থাকে, কেউ ডিউটি মানে অবহেলা করে না, সবাই সজাগ থাকে সব সময়। আর আমাদের শিপের যে ইমার্জেন্সি ডোরগুলা আমরা সেফ রাখি, তারপর যে ইমার্জেন্সি রুম, আমাদের জলদস্যু অ্যাটাক করলে আমাদেরকে একটা স্পেশাল রুমে যাইতে হয়, ওখানে আমরা লুকায় থাকি যাতে জলদস্যুরা আমরা না পায়। ততক্ষণে আমরা ইন্টারনেটে জানাই দিই যে আমরা অ্যাটাক হয়েছি। আশেপাশে কোস্টগার্ড কিন্তু আমাদের উদ্ধার করতে আসে আধা ঘন্টার মধ্যে। তো আমাদের ওইরকমই সেফ থাকতে হয়, যতক্ষণ না কোস্টগার্ড আসতেছে আমরা ওই রুমে যাতে লুকায় থাকি। এটা একটা সিক্রেট রুম, এটা হলো যে আমাদের ক্রুরাই জানি, তো ওই রুমের সম্বন্ধে বাইরের ওরা জানে। আচ্ছা, এটা তো লুকিয়ে থাকলেন, কিন্তু আপনাদের সেফটির জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেখানে কি অস্ত্র থাকে, আর্মস থাকে, কিংবা নিরাপত্তা রক্ষীরা থাকেন সেখানে? হ্যাঁ, হাই রিস্ক জোনে গেলে কোম্পানি কর্তৃক প্রোভাইড করে, আমাদেরকে রেজরওয়্যার প্রোভাইড করে। আমরা পুরো জাহাজটা একটা ব্লেডের মতো কাঁটাতার ওইটা দিয়ে ঘিরে দিই। তারপর হট ওয়াটার থাকে, আমরা যে হট ওয়াটার স্প্রে করি অনেক স্পিডে, যাতে কারো গায়ে লাগলে সে সরে যায়, তৎক্ষণাৎ তার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আর্মস কিছু আছে? আমাদের আর্মস গার্ড তোলে। হাই রিস্ক জোনের ঠিক শুরুতে নেভির আর্মস গার্ডরা উঠবে,
হাই রিস্ক জোনের ঠিক শেষে ওরা আমাদেরকে সেফলি ওই প্যাসেজটা প্ল্যান করে দিয়ে দিবে। এটা কি প্রত্যেকটা দেশের রুটে আছে হ্যাঁ, যেটা হচ্ছে প্রত্যেকটা দেশে এটা ঝুঁকিপূর্ণ এরিয়া? আরাবিয়ান সিতে আমাদের ঝুঁকিপূর্ণ এরিয়া ম্যাপে থাকে, কিছু কিছু হাই রিস্ক এরিয়া এইচারে। তো ওই সব জায়গায় আমাদেরকে এইসব ফ্যাসিলিটিস দেওয়া হয়, যে নেভির আর্মস গার্ড দেওয়া হয়। এটা ওই সব দেশের সীমানার? হ্যাঁ, সীমানায় স্পেশালি নেওয়া যায়। আচ্ছা, আর আপনারা যে এই যে বিভিন্ন দেশ থেকে যান, আপনাদের পাসপোর্টের ধরনটা কিরকম হয়? আমাদেরকে ট্রেনিং পরে আমাদেরকে একটা সিডিসি দেয়, কন্টিনিউয়াস নিল ডিসচার্জ সার্টিফিকেট। ওইটার সাথে আমাদের পাসপোর্ট নেওয়া লাগে, পাসপোর্টের সিল পরে আর সিডিসিতে আমাদের ভয়েস কাউন্ট হয়। এটা তো ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক মানের পাসপোর্ট, আন্তর্জাতিক সব জায়গাতেই কাজ হবে? সিমেন পাসপোর্ট এটা। মানে আচ্ছা, মানে এখানে আপনি যে কোনো দেশে ইচ্ছে করলে, যে ইমার্জেন্সি যদি আপনি এক্সিস্ট করেন, তাহলে আপনাকে কোনো দেশে নোঙ্গর করবার পরে সেখানে আপনি এয়ারে করে চলে আসতে পারবেন। এটার এই ডকুমেন্টের ভিত্তিতে আমি সেখানে ঘুরতে পারবো। আমি শোর লিভে গেছি, সাউথ আফ্রিকা, চায়না, সব সময় আমাদের পাসপোর্ট কপি দিয়ে দিছে আর সিডিসির কপি দিয়ে দিছে। এটা তার ভিসা লাগে না? না, ভিসা লাগে না, টেম্পোরারি ভিসা একটা ওই ইমিগ্রেশনে গিয়ে সাইন করানো লাগে, এই আর কি। আর তো কোনো জটিল কিছু নাই। আচ্ছা, এইবার জলদস্যুদের হাতে আপনার কলিগ বা সহকর্মী, আপনি কি কখনো এরকম অ্যাটাকের শিকার হয়েছেন, বা আপনার কলিগরা হলে তাদের মানে কি ধরনের অবস্থা থাকে তখন? না, আমার কলিগদের মধ্যে আপাতত কারো নলেজ নাই জলদস্যুর, কিন্তু আমরা যখন হাই রিস্ক এরিয়া দিয়ে গেছিলাম, যখন সাউথ আফ্রিকা যাই, তখন তো ইন্ডিয়া থেকে আমরা গুজরাট থেকে রওনা হয়েছিলাম। তো আমাদেরও হাই রিস্ক জোনে নিছিল, আর্মস গার্ড নিছিল। আমরা নাইট ডিউটি করছি, রাতে খেয়াল রাখছি, কারণ সবার তখন ডিউটি চেঞ্জ হয়ে যায়। সবাই তখন 6 অন 6 অফ করে, 6 ঘন্টা ঘুমায়, 6 ঘন্টা ডিউটি। তার মানে আপনাদের 6 ঘন্টা করে ডিউটি? হ্যাঁ, 6 ঘন্টা করে ডিউটি। তো আমরা সবার ডিউটিতে ওয়াচ কিপিং করছি, যে আমাদের জাহাজটা সেফ আছে কিনা, কোনো ফিশিং বোট আছে কিনা আশেপাশে, আমরা এগুলো খেয়াল রাখছি। নিজেদের জাহাজ নিজেরা সেফ করে প্যাসেজ করে বের হয়ে গেছি ওই এরিয়া থেকে। তারপর সাউথ আফ্রিকায় গেছি, সাউথ আফ্রিকায় ঝড়ের কবলেও পড়ছি। আচ্ছা আচ্ছা, ঝড়ের কবলে? তখন ঝড়ের কবলে যখন পড়েন তখন কিরকম ফিল হয়? ঝড়ের কবলে পড়লে মূলত আমার হলো সি সিকনেস হালকা ধরে, আবার অনেকের বেশি ধরে। অনেকের যারা বেশি ধরে তারা তো পুরাই অসুস্থ হয়ে যায়। তখন কি মহান আল্লাহর দরবারে সবাই প্রেয়ার রুমে নামাজ পড়ি যে আল্লাহ বাঁচায় দাও। এখন তো আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর নাই এই বিশাল সমুদ্রে। এবং ঝড় তো যখন তখনই ওঠে, তাই না? হঠাৎ করে সি এর অবস্থা চেঞ্জ হয়ে যায়। আমি এমনও সি দেখছি কাচের মতো, পুকুরের পানি যে হালকা ওয়েভ করে তাও না, একেবারে স্বচ্ছ কাচের মতো স্থির পানি। এরপরের দিনে আমরা এত বিশাল ঝড়ে পড়ছি, জাহাজ কন্টিনিউয়াস 24 ঘন্টা নড়ছে। ওহো, মানে বোঝাই যায় যে পানির তলে পানি ফুলতে থাকে, কিন্তু ওটা বোঝাই যায় না। তখন বাঁচা মরা একমাত্র আল্লাহর, তখন বাঁচা মরা আল্লাহর কাছে। একদম একটা খুব চ্যালেঞ্জিং জব। আচ্ছা, এই জবটাতে সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু অনেক ইন্টারেস্টেড যে জাহাজের বুকে বিভিন্ন দেশ ঘুরবেন, পাড়ি দিবেন, বা অ্যাডভেঞ্চার লাইফ নিতে কিন্তু অনেকে আগ্রহী। তবে এই অ্যাডভেঞ্চার লাইফের ক্ষেত্রে আমরা মাহমুদুল হাসান সানি, আমি আপনাকে বলবো যে আপনি যারা এই অ্যাডভেঞ্চার লাইফে যোগ দিতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। যারা যোগ দিতে চান, এখানে রিস্কও আছে, রিস্ক যত বেশি ইনকামও তত বেশি, যতটুকু দিবেন ততটুকুই পাবেন। তো এই লাইফে আসতে চাইলে ফ্যামিলি ছেড়ে আসা একটা বড় ব্যাপার, সবাই কিন্তু পারে না। আর সারভাইভ করা অনেক সময় খাবার দাবারে কিছু চাইনিজ শিপ আছে, সব সময় তো আমাদের কন্টিনেন্টাল শিপ পাবে বা পাকিস্তানি ইন্ডিয়ান শিপ পাবে এমন তো কথা না। চাইনিজ শিপে যাইতে হবে, খাবার দাবারে একটা হেরফের পরে। সবকিছু যারা অ্যাডজাস্ট করতে পারেন, যাদের মন মানসিকতা শক্ত, তারা এই চাকরির যোগ্য। তাছাড়া বাকিদের অবস্থা ওখানে গিয়ে খুবই করুণ হয়ে যায়। আচ্ছা, আর্নিংটা আপনি বলছিলেন যে আর্নিংটা কেমন হতে পারে, একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত পর্যন্ত? সর্বনিম্ন আমাদের আর্নিং হলো 50K। আচ্ছা, 50,000 থেকে শুরু, এরকম থেকে শুরু। আর আল্লাহর রহমত ক্যাপ্টেন স্যারদের বেতন হয়ে যায় 20 এরকম কাছাকাছি চলে যায়, মানে 20 লাখ। হ্যাঁ, আমাদের আবার ভেসেল ভেদে বেতন বাড়ে কমে। যদি আমি বাল্কে যাই, বাল্কে সর্বনিম্ন বেতন ক্যাটাগরি, কন্টেনারে এক ধরনের, ট্যাঙ্কারে মানে শুরুটাই হয় 50 থেকে। তারপর থেকে অন্যান্য ভাতার সুবিধা দিয়ে আছে? ভাতা স্পেশাল কোনো বোনাস নাই আমাদের যেটা ফিক্সড রেট হিসাব করে দেয় কোম্পানি বেতন, ওইটি। আচ্ছা আচ্ছা, আর কোনো বোনাস নেই? বা আপনাদের ইন্স্যুরেন্স করা থাকে কি? ইন্স্যুরেন্স, হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স করে দেয়, আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করে। আচ্ছা, 50 থেকে 20 লাখ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে 50 থেকে 20 লাখ পর্যন্ত আয়ের একটি সুবর্ণ সুযোগ এই চ্যালেঞ্জিং লাইফে। যারা নিতে চান, মোস্ট ওয়েলকাম, নাকি? মোস্ট ওয়েলকাম। আর যারা এই দুর্বল চিত্তের, অর্থাৎ যাদের হার্ট দুর্বল,
বা যাদের শারীরিক ফিটনেস দুর্বল, দুর্বল। তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে ভাসমান জীবনের নানা অভিজ্ঞতার দিক যিনি আজকে আমাদের এইখানে চলতি পথে তুলে ধরছিলেন, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান সানি। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ, আপনি আমাদের স্বাধীনতা টিভি বাংলাকে মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা টিভি বাংলার এই চলতি পথে নানা বিষয় কিন্তু তুলে ধরবো আপনাদের মাঝে, এবং আমরা চাই যে এই অভিজ্ঞতা মানুষের তুলে ধরবার মাধ্যমে যে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন চলমান বিষয় আমাদের কাছে শেয়ার করতে পারেন, এবং এইসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকলে অবশ্যই কিন্তু সেটি নিয়ে নিতে পারেন। তা আমরা মনে করি যে এই স্বাধীনতা টিভি বাংলার যে চলতি পথের প্রোগ্রাম অনুষ্ঠানটি সাথে থাকবেন, এবং যদি কোনো পরামর্শ দেবার থাকে সেটি আমাদের ফেসবুক পেজ স্বাধীনতা টিভি বাংলা এবং ইউটিউব পেজ স্বাধীনতা টিভি বিডি, সেখানে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, কিংবা আমাদের হটলাইনেও আপনারা কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ বা মতামত আমাদেরকে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে করব যে আমরা স্বাধীনতা টিভি বাংলার পরিবারের একজন সদস্য হিসেবেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।